আমরা এর আগেও আলোচনা করেছি, সেটা হচ্ছে গিয়ে আমরা শুভাশিস ব্যানার্জির আলোচনায় অনেকবার এই প্রসঙ্গ উঠেছে, সেটা হচ্ছে গিয়ে কালচারাল ডিপ্লোমেসি। ভারতবর্ষ যে কালচারাল ডিপ্লোমেসিটা, কিছুক্ষণ আগে শুভাশিস ব্যানার্জি বললেন যে ভারতের স্বার্থ জড়িত রয়েছে এরকম অনেক বিষয়ে ভারত কিন্তু অনেক সময় কথাও বলে না। তার কিছু কারণ রয়েছে। ভারত যেই যেই বিষয়গুলোয় কথা বলার সেগুলোতে নিশ্চয়ই বলে, এবং বেফালতু কথা বলার প্রয়োজনীয়তা ভারত কিন্তু দেখায় না। তো এই জায়গা থেকে আমি মানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে এই কালচারাল ডিপ্লোমেসিতে এই খেলাধুলা সংস্কৃতি, এটা তো মানে কালচারাল ডিপ্লোমেসির একটা বড় পার্ট। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের এই সরকার, তারা এই কালচারাল ডিপ্লোমেসি, মানে এখানে একটা প্রশ্ন ওঠে যে এই সরকারে যারা রয়েছে, যারা চালাচ্ছে সরকারটা, তারা ডিপ্লোমেসি বলতে আদৌ কিছু বোঝে কিনা। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ, জনতা, তারা কিন্তু এর জন্য সাফার করবেন আগামী বেশ কয়েকশো বছর। দেখুন, কালচারাল ডিপ্লোমেসি হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের একটা অত্যন্ত উচ্চ মার্গীয় একটা ব্যাপার। ঠিক আছে, এটার কারণটা কি? একটা নিউক্লিয়ার বম হয়তো 1 লক্ষ মানুষকে মেরে ফেলতে পারে। একটা কালচারাল ডিপ্লোমেসির মিস্টেক আপনার পুরো জেনারেশনের পর জেনারেশনকে শেষ করে দিয়ে বেরিয়ে যেতে পারে। আমি খুব সহজ একটা কথা বলছি। আপনি ধরুন আমার সাথে প্রথম দিন এসে আলাপ করলেন, আমরা বাঙালিরা একটা কথা বারংবার বলি, বাঙালি কেন সবাই বলে আর কি, আমি কোনো মানে নির্ধারিত কিছু বলতে চাইছি না, সবাই বলি আমরা যে নিশ্চয়ই এর বাড়ির কালচারটা খুব ভালো। কেন বলি? আপনি কি এসে আপনার পিতামাতার কথা আমাকে বলছেন? না, আপনার কথা বলার ধরনে, আপনার আচার ব্যবহারে আমি ভাবতে বাধ্য হচ্ছি যে আপনার বংশ থেকে যেখান থেকে বিলং করছেন, আপনার বাড়ির লোক আপনাকে শিক্ষা দীক্ষা যেভাবে দিয়েছে, এবং শিক্ষা মানে এখানে পুঁথিগত শিক্ষা না, সামাজিক শিক্ষা যেভাবে দিয়েছেন, সেই সামাজিক শিক্ষাটা অত্যন্ত উচ্চমার্গীয়। পয়েন্টটা হচ্ছে আজকে বাংলাদেশ, একটা জিনিস বোঝা দরকার, বাংলাদেশের প্রতিচ্ছবিটা গোটা পৃথিবীর কাছে কি? বাংলাদেশের প্রতিচ্ছবিটা গোটা পৃথিবীর কাছে ছিল এমন একটা দেশ যেখানে কালচারাল এগ্রিকালচার হয়, এমন একটা দেশ যেটা গান, নাটক, সিনেমা, তার সংস্কৃতির জন্য গোটা পৃথিবী, বাংলাদেশ তো অত্যন্ত ছোট দেশ, ইকোনমিক্যালি অত্যন্ত নিম্ন দেশ, সেই দেশটা আজকে গোটা পৃথিবীর কাছে রেসপেক্ট পেয়েছিল কাদের মাধ্যমে? তাদের কবিতার মাধ্যমে, তাদের সৃষ্টির মাধ্যমে, তাদের মানে অসাধারণ কিছু মানে দারুণ দারুণ তাদের শৈল্পিক আচার আচরণের জন্য। সেই দেশটায় আজকে গালিগালাজ করে প্রেস মিট করছে, সেই দেশটায় আজকে মানুষকে পিটিয়ে উলঙ্গ করে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সেই দেশটার মধ্যে আজকে এত নোংরামি ভরে গেছে। এটা তো বাংলাদেশ ছিল না। বাংলাদেশ মানে তো জামাত নয়, বাংলাদেশ মানে জামাতের সেই গুন্ডাগুলো নয়, বাংলাদেশ মানে এই ছাত্র নেতা হিসাবে নিজেদের পরিচিতি দেওয়া এই মূর্খ অশিক্ষিত কিছু ভণ্ড লোক নয়। বাংলাদেশ মানে হচ্ছে একটা এমন সাংস্কৃতিক ক্যাপিটাল, যে সাংস্কৃতিক ক্যাপিটালের থেকে তো গোটা পৃথিবী জুড়ে মানুষ শিখতে চেয়েছিল। সেই কালচারাল ডিপ্লোমেসিটা, সেই কালচারটাকে বহন করার দায়িত্ব তো এই মানুষগুলোরই। আজকে আপনি আমাকে একটা কথা বলুন, বাংলাদেশের যে ক্রিকেটটা, সেই ক্রিকেটটাকে গ্রো করতে ভারত প্রচুর হেল্প করেছে, প্রচুর। বাংলাদেশের ক্রিকেটকে জগমোহন ডালমিয়ার সেই ভূমিকা কি করে ভুলি? অফকোর্স, এবং বাংলাদেশের মানুষও ভোলেনি। বাংলাদেশ মানে, আমি আবারও বলছি, বারবার বলছি, মানে আমার পার ডে যে 10-12টা শো করি, সব শোতে এক কথা বলি, বাংলাদেশের হয়ে যারা আজকে বাংলাদেশের হয়ে গলা ফাটাচ্ছে, রাস্তায় নেবে এবং নিজেদের বাঙালি বা বাংলাদেশের অংশ হিসাবে বলার চেষ্টা করছে, এরা বাংলাদেশের লজ্জা। বাংলাদেশের অরিজিনাল ক্রাউড যারা, তারা কিন্তু জামাত কেন্দ্রিক নয়। বাংলাদেশের অরিজিনাল ক্রাউড যারা, তারা ভোট দিতে মুখিয়ে আছে, তারা একটা রাজনৈতিক পরিমণ্ডল। এই জায়গা থেকে শুভাশিস ব্যানার্জি, আপনি যে প্রসঙ্গটা উত্থাপন করলেন যে বাংলাদেশের সাধারণ মানুষ যারা, বাংলাদেশের বেশিরভাগ জনসাধারণ যারা, আওয়াম যারা, তারা কিন্তু জামাত নয়। ঠিক এই জায়গা থেকেই আমাদের পরবর্তী আলোচনায় যাব। সামনেই তো নির্বাচন আসছে বাংলাদেশে। এই নির্বাচনে জামাতে ইসলাম তারা কিন্তু ভীষণ রকমভাবে উৎসাহী এবং আগ্রহী কিছু একটা করে দেখাবার জন্য, কিন্তু তাদের রাজনৈতিক সত্তাটা সেরকম এখনো তৈরি হয়নি বাংলাদেশে। কিন্তু একটা জায়গা, মানে আমরা যদি ইফস অ্যান্ড বাটসের কথা ছেড়ে দিয়ে যদি এই জায়গাটায় আসি, যে যদি মানে জামাত কিছু একটা করে দেখাতে পারে, তাহলে ভারত কি করবে? আমরা এই মুহূর্তে, আওয়ামী লীগ তো সেখানে ব্যান্ড, এই মুহূর্তে সব থেকে বড় রাজনৈতিক দল বিএনপি নিঃসন্দেহে, এছাড়া জামাতে ইসলাম তারা ভীষণ রকমভাবে উৎসাহী হয়ে পড়েছে যে তারা এবারে নাকি একটা কিছু করে দেখাবে। যেই দলটা বিগত মানে দশকের পর দশক ধরে কিছু করতে পারলো না, তারা এইবারে নাকি কিছু একটা করে দেখাবে, এই ভাবনা চিন্তা নিয়ে তারা এগোচ্ছে। আমি যদি এটা ধরেও নিই যে জামাতে ইসলামী একটা কি ফ্যাক্টর হলো,
একক সংখ্যাগরিষ্ঠতা পেল না, কিন্তু একটা কি ফ্যাক্টর হলো বিএনপিকে জামাতের হাত ধরে সরকার গঠন করতে হলো। তারপর জামাতে ইসলামীর মতন সংগঠন বা রাজনৈতিক দলের ক্ষমতায় চলে আসা, ভারত কিভাবে সেটাকে দেখবে বা ভারতের অবস্থান কি হবে? জীবনে কোনোদিন এরকম ভাত ডাল খেয়েছেন যেখানে শুধু লাউয়েরই তরকারি হয়? খাননি তো। লাউ ডালে দেয়, লাউ লাউ চিংড়িও হয়। চিংড়ি হয়, হ্যাঁ, লাউ লাউ কেউ কেউ ভর্তা করেও খায়, কিন্তু লাউ দিয়েই সব কিছু হচ্ছে, এটা দেখেছেন? দেখেননি কেন বলুন তো? কারণ লাউ হচ্ছে এমন একটা গাছ যে কোনদিন একা বাঁচে না। দেখবেন বিল্ডিংয়ের গা দিয়ে ওঠে, এর গা দিয়ে বাড়ে, কাউকে ধরে ধরে, ক্লাইম্বার ট্রিজ বলে এগুলোকে। লাউ হচ্ছে সেরকমই একটা জিনিস। বাংলাদেশের জামাতের সাথে লাউয়ের সম্পর্ক আছে বলছি না, কিন্তু বাংলাদেশে জামাতের বেড়ে ওঠার সাথে লাউয়ের যথেষ্ট সম্পর্ক আছে। সুতরাং একক প্রচেষ্টায় কোনোদিনই জামাত সরকারে আসতে পারবে না, এটা জামাত নিজে খুব ভালো মতো জানে। দেখুন, আমি একটা গোদা বাংলা কথা বলছি, হ্যাঁ, সেটা হলো মোটামুটি আমি ধরে নিন অঙ্কের খাতিরে 300টা সিটে ভোট হবে। 300টা সিটে যদি ভোট হয়, আপনি যদি জামাত পৃথিবীর সব রকম ইতিহাস বদলে দিল, ধরুন রোমান ইতিহাস বদলে দিল, ইতালির ইতিহাস বদলে দিল, গ্রিসের ইতিহাস বদলে দিল, ভারতবর্ষের ইতিহাস বদলে দিল, সেটা দিলেও 40টা সিটের উপরে যেতে পারবে না। একা মুজিবের বাড়ি ভেঙে 40টা সিটের উপরে বেরোতে পারবে না। তাদের যত ইসলামিক ভীষণ আর অন্যরকম প্রতিষ্ঠান আছে সেগুলোকেও অ্যাড করলে 42 থেকে 45টা, ওর থেকে আগে এগোতে পারবে না। এনসিপি যদি পৃথিবী উল্টে যায়, ধরুন যাদের দাঁতের সেটিং ঠিক না, দাঁতের সেটিং করালো, যাদের ধরুন চেহারাটা একটু মোটা ছোটা রোগা হয়ে গেল, হ্যাঁ, এই ধরনের সব লোককে একত্রিত করলেন, তাহলে 5টা সিট কম ক্রস করবে না। সুতরাং পৃথিবী উল্টে গেলেও 50 উপরে যাবে না, ঠিক আছে? 50-র উপরে যাবে না মানে কি হয়ে গেল? 50-র উপরে যাবে না মানে যদি তারা সিট দখলের দিক থেকে যান, সেই সিট দখলটা কোনোদিনই 15 to 18%-এর উপরে যাবে না। আপনি 20% ধরে নিন, চলুন আনন্দ করেছে, এতদিন ধরে ছাত্রছাত্র খেলেছে, 60টা সিট দিয়ে দিন। বাকি 240টা সিটে কি হবে? ব্যাগাডুলি খেলা হবে নাকি? বাকি 240টা সিটের মধ্যে বিএনপি যদি লড়ে নিজের দাপটে, বিএনপি কিছু না হলেও 200টা সিট পেয়ে যাবে। যদি বিএনপি 200টা সিট পায়, 40টা সিট ধরুন আরও বাকি দলগুলোর মধ্যে ভাগাভাগি হয়ে গেল, ছেড়ে দিন। বিএনপি 200টা সিট নিয়ে যদি সরকারে যায়, জামাত কি করবে? কি করার ক্ষমতা আছে জামাতের? দ্বিতীয়ত, আপনি দ্বিতীয় লেভেলে আপনি ঢুকে যান। দ্বিতীয় লেভেলটা কি? ধরুন বিএনপি এবং জামাত দুজনেই দুজনের মতো রাখুন। এবার একটা ঘটনা ঘটলো। ঘটনাটা কি ঘটলো? ঘটনাটা ধরুন কোনোভাবে আওয়ামীর একটা আবির্ভাব ঘটলো। আওয়ামী নামে ঘটলো না, আওয়ামীর একটা কোনো ফিউচারের নামে ঘটলো, একটা কোনো না কোনো এমন একটা নামে ঘটলো আওয়ামীর আবির্ভাব, যে আবির্ভাবটাকে তো রিফাইন্ড আওয়ামীর কথাও তো উঠছে। হ্যাঁ, রিফাইন্ড আওয়ামী ধরো হলো, জয় বা এরকম কাউকে একটা প্ল্যান্ট করে দেওয়া হলো, সে ফিরে গেল, তার দলের তরফ থেকে সব কিছু হলো। সেক্ষেত্রে দাঁড়িয়েও আমি আপনাকে বলছি, সিটের মধ্যভাগ এবং সিটের অগ্রিম ভাগ, সিটের সিংহভাগ হবে আওয়ামী এবং বিএনপির মধ্যে।